ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। সাথে আছি আমি তানিয়া হারুন। বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে এক পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে 4 দিন ধরে অবরোধ কর্মসূচি পালন করছে যুগ্ম ছাত্র জনতা। তবে আজ সেই কর্মসূচি আন্দোলনকারীরা শিথিল করার ঘোষণা দিলেও খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় 144 ধারা অব্যাহত থাকায় পরিস্থিতি এখনো থমথমে রয়ে গেছে। এর আগে অবরোধ চলাকালে গতকাল রোববার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে 3 জন মারা গেছেন। এই ঘটনায় সেনাবাহিনীর এক মেজর সহ 13 সেনা সদস্যের পাশাপাশি স্থানীয়দের অনেকে আহত হয়েছেন। উস্কানি দিয়ে পরিস্থিতি নাজুক করে তোলার জন্য পাহাড়ি সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে সেনাবাহিনী। উল্টো দিকে পাল্টা বিবৃতি দিয়ে যুগ্ম ছাত্র জনতা সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে বাস্তবতাকে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগ তুলেছেন। দাবি উঠেছে পাহাড় থেকে সেনাবাহিনী তুলে নেওয়ারও। এদিকে আবার এই ঘটনা ভারতের ইন্ধন বা ফ্যাসিস্টদের ইন্ধনে ঘটানো হয়েছে বলে মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজনৈতিক দল বিএনপিও এতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। পাহাড়ে অস্থিরতার পেছনে আসলে কে? এর আগে গত বছর এক বার্ষিক প্রতিবেদন তুলে ধরে জেএসএস দাবি করেছে 2024 সালে পাহাড়ে 200টি মানবাধিকার লঙ্ঘন ও 21 জনকে হত্যার ঘটনা ঘটেছে। অশান্ত পাহাড়কে শান্ত করতে প্রায় 27 বছর আগে শান্তি চুক্তি সম্পন্ন করা হলেও এখনো কেন পাহাড়ে পড়েছে একের পর এক লাশ? কেন বন্ধ করা যাচ্ছে না অবৈধ অস্ত্রের ঝনঝনানি? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুটা করতে চাই মেজর এমদাদুল ইসলাম আপনাকে দিয়ে। নিশ্চয়ই শুনছিলেন আমরা বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে। তিনি বলেছেন ভারতের ইন্ধন এবং ফ্যাসিস্টদের ইন্ধন তিনি দেখছেন খাগড়াছড়ির এই ঘটনার পেছনে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য নিয়ে আসলে আপনি যৌক্তিকতা কত দেখছেন, আর আপনার কি মনে হয় আসলে কি ভারতের সম্পৃক্ততা আছে, নাকি আসলে কে এই ঘটনার পেছনে, কে বা কারা আছেন নেপথ্যে আপনি মনে করছেন? ধন্যবাদ। ওনাদের স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেটা দিয়ে আপনি প্রশ্ন করেছেন আমাকে। আমি প্রথমত এখন আপনার এই অনুষ্ঠানে অত্যন্ত বেদনার্থ চিত্তে আসলে উপস্থিত হয়েছি, কারণ আমার জীবনের একেবারে সোনালী সময়গুলো আমি খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলে কাটিয়েছি এবং শান্তি চুক্তির সময় আমি আমাদের গোয়েন্দা সংস্থা থেকে সেখানে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। আমি অত্যন্ত কাছ থেকে এই পাহাড়ের মানুষদের দেখেছি। দুর্ভাগ্য হলো এই যে সেখানে দুটা জাতিগোষ্ঠী, বাঙালি এবং পাহাড়ের জনগোষ্ঠী, তারা যে একটা অ্যামালগামেশন হবে তাদের মধ্যে, যে এক দেশের নাগরিক হিসেবে তারা যে কাছাকাছি আসবে, একাত্মবোধ করবে, সেটা যেমন আমরা এই দীর্ঘ সময়ে আমরা আমাদের রাজনৈতিক ব্যর্থতার কারণে, সামাজিক ব্যর্থতার কারণে, আমি বলবো যে সাংস্কৃতিক ব্যর্থতার কারণে আমরা মানুষগুলোকে একত্র করতে পারি না। এই দুই পক্ষের মানুষকে, এক পক্ষ একেবারেই উৎপেতে থাকে কখন একটা ঘটনা ঘটবে, ছোটখাটো একটা ঘটনাকে উপলক্ষ করে সেখানে লুটপাট করবে, সেখানে অগ্নিসংযোগ করবে, সেখানে মারামারি করবে, হত্যায় কখনো চিন্তা করে না যে ভালো মানুষ আর মন্দ মানুষের তফাৎ। যেমন গত বছরের একটা মোটরসাইকেল চুরির ঘটনা নিয়ে সারা পার্বত্য চট্টগ্রাম একেবারেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। এবারও আমি যতটুকু জানি এই ধরনের ঘটনা ঘটে নাই, যে কোনো ধরনের হয়তো এটা আগে পরেই প্রকাশিত হবে। আমার খাগড়াছড়িতে যারা আছে তাদের সাথে কথা বলে আমি এটুকু বুঝতে পেরেছি সেখানে কোনো ধরনের এই ধর্ষণের ঘটনা ঘটে নাই। সেটাকে উপলক্ষ করেই দুটা পক্ষের মধ্যে মারামারি শুরু, কাটাকাটি শুরু। আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যখনই আমরা কোনো আলোচনায় যাব, এটাকে ধরে নিতে হবে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা অঞ্চল। আমরা আপনি জানাচ্ছিলেন গত বছরের 2024 সালে 19 সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে এই বছর বিবৃতিতে বলা হয়েছে 19 সেপ্টেম্বরের ঘটনা 1 বছর পূর্তি উপলক্ষে এই বছর ইপিডিএফ এবং এর সহযোগী সংগঠন সমূহ বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। আপনার কি মনে হয় গত বছরের মতো এই বছরও একই ঘটনা, অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি করা হচ্ছে কিনা, কি মনে করছেন? এটা বলার অপেক্ষা রাখে না, কারণ একটা ঘটনা যখন ঘটে, অত্যন্ত ছোট ঘটনা, সেখানে যদি অন্যায় কেউ করে থাকে, যদি সত্যিকারের যদি যে ধর্ষণের ঘটনা যেটা বলা হচ্ছে সেটা হলে তার বিচার চাবো আমরা, উভয় পক্ষের মানুষ মিলিত হয়ে বিচার চাইবো। এখানে দ্বিধাবিভক্ত হয়ে নিজেরা নিজেদের মধ্যে সংঘাতে সম্পৃক্ত হওয়া, আমি সেই কথাটাই বলছি। এখানে মৌলিক জিনিসটা হচ্ছে
দুটা সম্প্রদায়ের মধ্যে বিভক্তি একদম স্পষ্ট এবং এটা অত্যন্ত গভীর থেকে, সেজন্য আমি বলছিলাম এটাকে আমরা অ্যাড্রেস করতে পারিনি। আরেকটা জিনিস আছে, পার্বত্য চট্টগ্রামের যেটা ভূ অবস্থান, সেটাকে আমরা সবসময় আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে এসব বক্তৃতা বিবৃতি দেওয়ার মধ্যে। যেমন গত কয়েকদিন আগে এই যে এখান থেকে আপনার ত্রিপুরার প্রদ্যোৎ মাণিক্য পরিবারের এক সন্তান, উনি হঠাৎ করে একটা এমন বিবৃতি দিলেন যে চট্টগ্রাম বন্দর দখল করে নেওয়া উচিত পার্বত্য চট্টগ্রামে, এবং সেটার উপলক্ষ কি, এখানে মার্কিন একটা কিছু সৈন্য 120 জনের মানুষ মতো তারা এখানে একটা যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছিল। সেটার পরে যে তুচ্ছ তাচ্ছিল্য বাংলাদেশ নিয়ে যে ধরনের বক্তৃতা বিবৃতি, এবং তার মধ্যে অনেক মননশীল মানুষ ছিলেন, বিনা সিকরির মতো লোক, প্রফেসর চেলানির মতো লোক, সেরা করন্তাপাড়ের মতো লোক, অনেক উচ্চবাচ্য অনেক কথাবার্তা বলেছেন যেগুলো আমাদের একেবারেই সরাসরি। আর দ্বিতীয়ত হচ্ছে এই অঞ্চল জুড়ে যেমন মিজোরামের যে অস্থিরতা, যেমন একই সাথে মিজোরামকে ঘিরে যে মণিপুরের যে অগ্নিগর্ভ ভাব, এবং একই সাথে সেখানে যে বিদ্রোহ অবস্থা চলছে, আবার আমাদের অন্য ইমদাদুল ইসলাম, আমরা সেটি আসলে বুঝতে পারছিলাম যে আপনি যেই বক্তব্য আসলে দিচ্ছিলেন পাহাড়ে অস্থিরতার পেছনে। আপনাকে ধন্যবাদ মেজর ইমদাদুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবারে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু, একই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধন উনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ষড়যন্ত্রের গন্ধ উনি পাচ্ছেন, এই বক্তব্যকে আপনারা কতটা বিশ্বাস করেন, নাকি এটা কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ তানিয়া। এখানে সেলিম ভাই আছেন, সালাম ভাই এবং এমদাদ সাহেব জয়েন করেছেন, এবং দর্শককেও শুভেচ্ছা। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের যে অসন্তোষ বা আমাদের যে একটা সবসময়ই একটা দুশ্চিন্তা থাকে, সেটা কিন্তু আজকে প্রায় 53-54 বছরেরই একটা ধারাবাহিকতা, এবং এটা খুবই সেন্সিটিভ একটা জায়গা যেখানে প্রায়ই এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং সেটাকে ভিন্ন মাত্রায় নেওয়া হয়। প্রায়ই মনে হয় যে এটা বাংলাদেশ থেকে কোনো বিচ্ছিন্ন একটা এলাকা কিনা। প্রত্যেকটা রাষ্ট্রেরই কিছু বিশেষায়িত এলাকা থাকে, বিশেষায়িত সমস্যা থাকে। তো পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আমার কাছে যেটা মনে হয় যে এখানে কিছুটা সেন্সিটিভিটি তো আছেই। দেখেন, আজকে 28 বছর হয়েছে সেখানে একটা শান্তি চুক্তি হয়েছে। শান্তি চুক্তিতে দুটা পার্ট ছিল, একটা হচ্ছে বাংলাদেশ, আমার দেশের নাগরিকদের সাথে আমার একটা চুক্তি, এবং সেখানে আমরা যেটা শান্তি বাহিনীর সাথে করেছি। পরে দেখা গেল সেখানে ইউপিডিএফ নামে আরও বিভিন্ন সংগঠনের উত্থান হয়েছে। এখন শান্তি বাহিনীর সাথে আমার যে চুক্তি হয়েছে, এবং সেই চুক্তিতে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এমন মানে সুযোগ বা এমন ক্লজগুলো দেওয়া হয়েছে যে আমরা 70,000 মতো লোক যারা অস্ত্র সমর্পণ করেছেন তাদেরকে 50,000 টাকা করে তাদেরকে উপহার দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। প্রায় 700 মতো লোককে পুলিশে বা বিভিন্ন সেনা চাকরি দেওয়া হয়েছে, তাদের অস্ত্র সমর্পণের কথা রয়েছে, এবং আমরা এখান থেকে সেনা প্রত্যাহারের কথা, ক্যান্টনমেন্ট প্রত্যাহারের কথা, এই ধরনের অনেকগুলো আরও ক্লজ ছিল। তারপরে জমির মালিকানা নিয়ে নানা কথা হয়েছে। এখন প্রশ্ন হলো যে কিছু বিষয় আছে যে আমার রাষ্ট্রের ভিতরে যে প্রশ্নটা বারবার তোলে তারা, যে এখানে সেটেলাররা এসেছে, বাঙালি পাহাড়ি, এই যে বিভাজনটা আমার রাষ্ট্রের ভিতরে, আমার রাষ্ট্রে আমি যদি ঢাকা থেকে গিয়ে বগুড়ায় বাড়ি করতে পারি, আমি যদি ময়মনসিংহে গিয়ে ঘর করতে পারি, আমার রাষ্ট্রের ভিতরে অন্য জায়গায় আমি করতে পারবো না কেন? এটা একটা প্রশ্ন উঠে। আবার এটা সত্য যে এইভাবে যদি বাইরে থেকে লোকেরা, যেহেতু সেখানে জমির দাম কম বা সেখানে এক ধরনের ইয়ে আছে, গেলে তাদের তো একটা মানে ক্ষতি বা তাদের একটা দায়, মানে এটা বলা যায় কি অধিকার ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে যেই একটা তো হচ্ছে নৃতাত্ত্বিক একটা সুবিধা আছে, একটা তো হচ্ছে গ্রস সেকশনে বাঙালি পাহাড়ি, আবার ওই পাহাড়িদের মধ্যেও কিন্তু অনেকগুলো নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে ক্ষুদ্র ক্ষুদ্র। আমাদেরকে এই নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর স্বীকৃতির জায়গাটা দেখতে হবে। যেটা বলা হয়ে থাকে যে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন তোমরা সব বাঙালি হয়ে যাও, এবং এটা তাদের একটা মানে আমি জানতে চাচ্ছি, ধরেন 27 বছর ধরে যে শান্তি চুক্তির কথা আপনি বলছেন, এই চুক্তি আসলে সই হওয়ার পরেও কেন এখনো এত অস্থিরতা? আসলে ব্যর্থতাটা কার? না, ব্যর্থতাটা যেটা আপনি প্রথমে বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন যে এখানে ষড়যন্ত্র আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হচ্ছে আমি ষড়যন্ত্র তত্ত্ব চালিয়ে নিজের দায় অস্বীকার করার তো কোনো উপায় নাই। দুটো ঘটনা আপনাকে বলি। এই যে একটা নারীর সম্ভ্রমহানি বা তার নির্যাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যেটা হয়েছে, এরই কয়েক মাস আগে কিন্তু আরেকজন নারী নির্যাতনের শিকার হয়েছে, এবং সেটা হচ্ছে পাহাড়ি নারী, পাহাড়ি লোকদের দ্বারা নির্যাতিত হয়েছে। সেখানে কিন্তু কোনো গণ্ডগোল হয় নাই, সেখানে সালিশ মীমাংসা হয়েছে, এবং সেখানে 50,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা জরিমানা করা হয়েছে যে ধর্ষক ছিল,
আর যারা দলবদ্ধভাবে করেছে তাদেরকে 50,000 টাকা জরিমানা করেছে, এবং সেই টাকাটাও প্রপারলি আদায় হয় না। কিন্তু এটা নিয়ে কিন্তু এত উত্তেজনা ছড়ায় নাই। কিন্তু এই যে 27 তারিখের ঘটনাটা নিয়ে উত্তেজনা ছড়ালো এবং সেখানে আর্মিকে অ্যাটাক করা হলো, এবং কিছুদিন আগে আমরা দেখি যে সেখানে এমন এমন অস্ত্র পাওয়া গেছে, AK-47 পাওয়া গেছে, তারপরে আপনার গ্রেনেড লঞ্চার, গ্রেনেড, খুবই অত্যাধুনিক অস্ত্র পাওয়া গেছে। ওই দুর্গম পাহাড়ে যেখানে ভালো করে মানে উন্নত মানের খাবার পাওয়া, সুপেয় পানি পাওয়া কঠিন, সেখানে এত সফিস্টিকেটেড আর্মসগুলো আসলে কোথায়? জি, মুজিবুর রহমান মঞ্জু, এই বাইরের অস্ত্র এই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। তার আগে যেতে চাই মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, খাগড়াছড়ির অবস্থা এখন থমথমে, 3 পার্বত্য জেলায় অবরোধ শিথিল হয়েছে, আমরা জানাচ্ছিলাম 144 ধারা জারি আছে। আপনার কি মনে হয় এই পরিস্থিতির পেছনে রাজনৈতিক দলগুলোর প্রতিযোগিতার কারণে কি আসলে এই পরিস্থিতি আরো জটিল হচ্ছে, কিংবা স্থানীয় শাসন ব্যবস্থা দুর্বল কিনা? মানে আসলে সংকট থেকে উত্তরণের উপায় কি বলছেন আপনি, উপায় হিসেবে কি দেখছেন? ধন্যবাদ। খুবই গুরুতর একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে আমাদের পার্বত্য এলাকায়, এবং এটা নতুন কিছু না। আমার বিবেচনায় সমস্ত বিষয়টাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেখা উচিত। একটা গণতান্ত্রিক মানবিক যদি আমি হই, এবং আমাদের অভিজ্ঞতা আছে জাতিগত শোষণ জিনিসটা কি, এখানে যে আলোচনাগুলো হলো, এবং যিনি একটু আগে বললেন নিরাপত্তা বিশেষজ্ঞ, ঠিক একই যুক্তি একই কথাগুলো কিন্তু পাকিস্তানি শাসক শ্রেণীও আমাদেরকে বলতো। NBR নামে একটা সংস্থা ছিল, BNR, ব্যুরো অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন, ইন্টারম্যারেজ করো, তাহলে পরে 2 জাতির ভেতরে একটা সমন্বয় হবে। এগুলো তো কৃত্রিমভাবে এটা কোনোদিন করা যায় না, এবং বাঙালি জাতির উপরে জাতিগত শোষণটাকে পাকাপোক্ত করার জন্য এইসব যুক্তি দেওয়া হতো। এবং ব্যুরোক্রেসির একটা নিয়ম আছে, সেটা সিভিল ব্যুরোক্রেসি হোক আর মিলিটারি ব্যুরোক্রেসি হোক, তারা সব কিছুর জন্য যারা প্রতিবাদ করে তাদেরকে দায়ী করে থাকে, এমন সেট প্যাটার্ন আছে। অর্থাৎ আপনি কি বলতে চাচ্ছেন বাইরের দেশের কি ইন্ধন আছে কিনা? বাইরের দেশের ইন্ধনের চেয়ে আমাদের প্রবলেমটা আমি বলছি, আমাদের দৃষ্টিভঙ্গি বাঙালি জাতির বাইরে অন্যান্য জাতিগোষ্ঠী যেগুলো আছে সেই দৃষ্টিভঙ্গিটা গণতান্ত্রিক নয়, মানবিক নয়। এবং এটা আরও দুঃখজনক যে আমরা যখন ভিকটিম ছিলাম এই কথাগুলোই আমাদের শুনতে হয়েছে, অথচ আমরা দেশ স্বাধীন করার পর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি আমরা ওরকম একটা কলোনিয়াল অ্যাটিটিউড। শেখ মুজিবের কথা বলা হলো, তিনি বলেছিলেন প্রথম থেকে এই কথাটা বলেছিলেন, সব বাঙালি হয়ে যাও। গুরুতর কথা। বাঙালিকে যদি বলা হতো তোমরা সবাই উর্দুতে কথা বলো, সবাই পাঞ্জাবি হয়ে যাও, তাহলে পরে আমাদের বুকে কিরকম লাগতো আমি অনুভব করতে পারি না। ইভেন নোয়াখালী লাগে বরিশাল বললে তো সমস্যা। তারপরে সালাম সাহেব এখানে আছে, কিছু মনে করেন না, জিয়া রহমান সাহেব বললেন আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কীভাবে করলাম? বরিশাল অমুক সমস্ত জায়গা থেকে সেটেলার নিয়ে ওখানে বসিয়ে দিল। এইভাবে ইন্টিগ্রেশন হয়? ইহুদিরা সেটেলমেন্ট করছে, সেটার পরিণতি আমরা দেখছি, এবং সেটা কি কোনো মানবিক ব্যাপার? এবং এইখানে সম্পত্তি টম্পত্তি সমস্ত নিয়ে একটা পরিস্থিতি যেটা সৃষ্টি হলো, উত্তাপ সৃষ্টি হলো, এবং তারপরে শান্তি চুক্তি হলো। আমি সেই পয়েন্টে ডিটেল বলবো না, অন্য একটা পয়েন্ট বলে শেষ করব। শান্তি চুক্তির ধারাগুলো ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এবং এটা নিয়ে ওপেন ডিসকাশন হোক JSS এর সঙ্গে, ওইখানকার লোকের সঙ্গে শান্তি চুক্তির ধারাগুলো আপনি বলছেন এই ধারা নিয়ে আসলে বিশ্লেষণ করা উচিত, বাস্তবায়িত হবে কিনা বা হয়েছে কিনা। হয় নাই আমি বলছি, তারা ফিল করছে যে এটা হয় নাই। বিশেষ করে ল্যান্ড কোশ্চেন, জমিটা কার অধিকারে থাকবে, এবং ব্রিটিশ আমল থেকে ওইখানকার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন স্পেশাল আইন দ্বারা শাসন পরিচালনা হতো, সেটা পট করে আমাদের দেশের নিজের ভেতরে নিয়ে আসবো। এইসব যুক্তি তো আমি খুব আশ্চর্য। এটা পাকিস্তানিরা বলতো যে একই দেশ, তা আমি পাঞ্জাবি 22 পরিবার বাংলাদেশে এখানে কারখানা করে মুনাফা নিয়ে চলে যাব, তোমরা আপত্তি করার কি? এটা কি আমরা বলবো? জাতিগত প্রশ্নে অধিকারের বিষয়টা এইটা খালি একই ভূখণ্ডে থাকলে পরেই, একই রাষ্ট্রের ভেতরে বিভিন্ন জাতি যদি থাকে তাহলে তার আলাদা অধিকারগুলো দেওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। এখন
আমার সবচেয়ে দুঃখ লাগলো, সবচেয়ে নিন্দা প্রথমে যেটা করা উচিত, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেই কথাগুলো বলেছে, এই ধর্ষণের ঘটনা নিয়ে একটা শব্দ উচ্চারণ করলো না। আমি জানি না, আমি পুরা এটা শুনি নাই। তিনি বললেন ষড়যন্ত্রের কথা। ষড়যন্ত্র থাকতে পারে, এই ষড়যন্ত্রের উৎস খুঁজে বের করতে হবে। ষড়যন্ত্রের উৎস হলো এইখানে মার্কিন ষড়যন্ত্র আমার মতে, এবং মার্কিন সেনা এখানে এসেছিল, কি বললো যে এটা কি বলে একটা প্রচার চালানো হচ্ছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, হানা চুক্তি, সোফা চুক্তি, এইগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি, আমেরিকার সঙ্গে স্বাক্ষর হয়েছে, এবং বিনা চেকিং অফ ইমিগ্রেশন তাদের আসার সুযোগ সহ স্পেশাল কতগুলো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এগুলো চেক করে দেখা উচিত। এবং আমরা সবাই জানি আমেরিকান স্ট্র্যাটেজি হলো এখানে কন্টেইনমেন্ট অফ চায়না, চীনকে ঠেকাও, এবং সেইটার জন্য যে নানা ম্যানুভার করছে সেটা তো অস্বাভাবিক কিছু না। তো সরকারকে তো সেখানে ওপেনলি মানুষের কাছে বলতে হবে যে উই আর ভিকটিমস অফ এ কনস্পিরেসি। আমাদেরকে ওয়ার্ল্ড গ্লোবাল যে কনফ্লিক্ট ওইটার ভেতরে জানানোর চেষ্টা করা হচ্ছে। কেন আমরা ওইটার ভেতরে যাব? আমাদের তো সেই এই হিউম্যানিটেরিয়ান করিডর এবং সমস্ত কন্টেনার টার্মিনাল একটা আমেরিকান প্রাইভেট কোম্পানির তত্ত্বাবধানে যেটা হচ্ছে সেই কোম্পানির কাছে দিয়ে দেওয়া, এটা আমাদের সিকিউরিটি হ্যাম্পার করছে না? আমরা আননেসেসারিলি এইটার ভেতরে কেন? এই বিষয়টি নিয়ে আবার এবং আমি লাস্ট বলতে চাই, ভারতের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে সেই ধরনের কথাই বলছেন যে গভর্নমেন্টকে দায় নিতে হবে। তারা ক্ষমতা থাকা অবস্থায় ভারত ষড়যন্ত্র করে কিভাবে? কিন্তু মানুষের মনে সন্দেহ সব সময় একটা অজুহাত সৃষ্টি করে। সরকারের এই দায় নেওয়ার বিষয়টি নিয়ে জুজুর ভয় দেখিয়ে, আমরা আবারও আসবো আপনার কাছে, জুজুর ভয় দেখিয়ে করা হচ্ছে কিনা জি সেই জায়গাটায় মানুষের সন্দেহটা দূর করা উচিত। জি, যে কোনো খারাপ জিনিস এটা ভারতের কাছে। জি জি জি, আপনাকে ধন্যবাদ মুজাহিদুল ইসলাম সেলিম। এবার আসতে চাই আব্দুল সালাম আপনার কাছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একটি কথা বলেছেন। তিনি বলেছেন জামায়াতের এক নেতার বক্তব্য মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। পার্শ্ববর্তী দেশ আমাদের আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে, এই কথাগুলো কেন আসছে? উনি জামায়াতের নেতার বক্তব্য ঘিরে উনি এই প্রশ্নটি তুলেছেন এবং বলেছেন ভারতের সাথে যুদ্ধের ঘোষণার কথার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। তিনি বলতে চেয়েছেন আসলে যে কোনো গেম প্ল্যান কি তা আছে কিনা তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন জাগছে। নীল নকশার কথা বলেছেন, অর্থাৎ বিএনপি কে বলতে চাচ্ছে জামাত কি আসলে গেম প্ল্যান কোনো রেখেছে কিনা এই ভারতের ইন্ধন এই কথার পেছনে, ভারতের সাথে যুদ্ধের ঘোষণার পেছনে? তা না হলে নীল নকশার কথা আসলে বিএনপি কেন বলছে? আপনাকে ধন্যবাদ। এবং আমার সহ দুই আলোচক আছেন, সেলিম ভাই আছেন, মঞ্জু সাহেব আছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ। শোনেন, এটা তো রিজভী সাহেব বলা কি, এটা যখন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্বে আইন শৃঙ্খলা, যার দায়িত্বে বর্ডার রক্ষা করা, তিনি যখন বলেন যে এটা একটা ষড়যন্ত্র, মানে পার্শ্ববর্তী দেশকে উল্লেখ করে বলেন, তখন তো এটাকে গভীরভাবে চিন্তা করতেই হবে। এটাকে গভীরভাবে চিন্তা করা ছাড়া তো কোনো কারণ নাই। আরেকটা হলো যে এখানে সরকার, যেটা সেলিম ভাই যেটা বললেন, যে সরকার আসলে কি করছে, অর্থাৎ একটা দুর্বল সরকার হলে যা হয়। আমরা এই কারণে বারবার বলে আসছিলাম যে নির্বাচনের কথাটা, যখনই আমরা নির্বাচনের কথা বলছি তখনই সবাই বলছে খালি ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলে। না, আজকে প্রমাণিত হচ্ছে যে আজকে একটা নির্বাচিত পার্লামেন্ট থাকলে আজকে যে ষড়যন্ত্রগুলো হতে পারতেছে এগুলো হইতে পারতো না। আজকে দেখেন, আজকে বলতেছে যে ওইখানে এইটার পেছনে ভারত জড়িত আছে। আজকে পুশিন যে করতেছে, যে কথাটা আমরা বারবার বলে আসতেছি, একটা স্বাধীন দেশ আমরা, সেইখানে কিভাবে আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র, মানে আমার বেআইনি যদি কেউ থেকেও থাকে সেটা তো সরকারের মাধ্যমে তারা দিবে, তাহলে ওটা রাত্রেবেলা তারা কীভাবে পুশিন করে আমার মধ্যে পাঠায়? তো সেটা, সেই পুশিনের মধ্যে দিয়ে কি তারা ভালো পাঠাইতেছে, না তার এজেন্ট পাঠাইতেছে, না শত্রু পাঠাইতেছে, না মিত্র পাঠাইতেছে, আমরা বুঝবো কীভাবে? তাই কাজে এগুলো তো দুর্বল সরকারের লক্ষণ। আর আরেকটা হলো যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে দেখেন, অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকটি কথাও বলেছেন যে পাহাড় থেকে গুলি চালানো হচ্ছে এবং অস্ত্র বাইরের দেশ থেকে আসছে। তাহলে কি মানে আপনি কি এটাই বলতে চাচ্ছেন যে সীমান্তে সরকারের নিয়ন্ত্রণ দুর্বল? না, নিয়ন্ত্রণ তো দুর্বলই,
যে জায়গায় পুশিং করতেছে ঠেকাইতে পারে না, সে জায়গায় নিয়ন্ত্রণ দুর্বল না। আর আরেকটা হলো যে এই আমাদের এই সীমান্ত নিয়ে সব সময় কিন্তু ষড়যন্ত্র আছেই। আর বিশেষ করে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো সেই স্বাধীনতার পর থেকেই আমরা দেখে আসতেছি, সেটা নিয়ে ষড়যন্ত্র আছেই। এখানে সেলিম ভাই যে কথাটা বললেন যে আমাকেই যে বিএনপি, আমি তো আবার মনে করি, যেটা মুজিবুর সাহেব বলতে যাও বলেন নাই, যে জিয়া রহমানের ওই পদক্ষেপের কারণে এখনও কিন্তু পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের আছে, নাহলে বহু আগে এটা হাতছাড়া হয়ে যেত, বহু আগে হাতছাড়া হয়ে যেত। কারণ এটা হলো একটা তাদের মানবিক দিকগুলো, তাদের সিভিক রাইটগুলো আমি এনশিওর করবো কিনা সেটা সরকার এনশিওর করবে, কিন্তু একই রাষ্ট্রের মধ্যে তো আরেকটা রাষ্ট্র হতে পারে না। একই রাষ্ট্র তো একটা, এবং সেখানে তো আমার নাগরিকদের অধিকার, সমান অধিকার থাকবে। সেটা ভাষা বলি, কৃষ্টি বলি, সংস্কৃতি বলি, যার যারটা তার। যেমন স্বাভাবিকভাবে স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান যখন বলছে তোরা সব বাঙালি হয়ে যায়, সেটা সবাই সেটা প্রতিবাদ করছে। সেই সব প্রতিবাদের কারণে দেখা গেছে যে সেটা একটা আনরেস্ট অবস্থা হয়েছে। আবার যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে যে বাংলাদেশি জাতীয়তাবাদের উদ্ভব হইল কোত্থেকে, সেখান থেকে হইলো। আমরা কে কোন জাতি, কে উপজাতি, কে হিন্দু, কে ধর্ম, মানে আমরা বিশ্বাস করি কি করি না, সবাই মিলে আমরা বাংলাদেশি। এটা বলার পরেই কিন্তু অন্তত দেশের মধ্যে একটা শান্তি আসছে। জি জি জি, আমরা এই বিষয়ে আবারও আসবো আপনার কাছে। সরকারের আইন শৃঙ্খলা ব্যর্থতার ফল নাকি স্থানীয় সমস্যা, এই ঘটনার পেছনে সেই বিষয়ে আসবো। আব্দুল সালাম, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতি থেকে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি পাহাড়ে অস্থিরতার পেছনে কে। আমি আবারও যেতে চাই আব্দুল সালাম আপনার কাছে। বিরতির আগে আপনি বলছিলেন আসলে এসবের পেছনে সরকারের দায় নিতে হবে। আপনার কি মনে হয় এই সহিংসতা যে ঘটছে সেগুলো মূলত কি দীর্ঘদিনের স্থানীয় সমস্যা নাকি সরকারের আইন শৃঙ্খলা ব্যর্থতার ফল? আর খালি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে বা আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকলেই কি আসলে সবকিছু সমাধান হবে? এই বিষয়ে আপনি কি বলবেন? সমাধান হবে না, কারণ একটা হলো যে আজকে দেন পরাজিত ফ্যাসিবাদ আজকে কোথায় অবস্থান করতেছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে, এবং তাদের ভূমিকা কি বর্তমান বাংলাদেশ সম্পর্কে আগে এগুলো আপনাকে বিবেচনা করতে হবে। আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে সবসময় ষড়যন্ত্র ছিল, এবং পার্বত্য চট্টগ্রামের যে সম্পদ, এইটাও একটা বিশাল কারণ। এই সমস্ত কিছু নিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আজকে নতুন না, এটা আমরা দেখছি যে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকার পরে তড়িঘড়ি করে একটা শান্তি চুক্তির নামে একটা কিছু করলো, মনে করলো এটা করে বিদেশিদেরকে খুশি করতে পারবে, সে একটা নোবেল প্রাইজ পেয়ে যাবে। কিন্তু এটার মধ্যে তো প্রকৃত অর্থে যে মানে সমাধানের যে পথ, সেটার মধ্যে সেটা ছিল না। আর এখানে আমাদের সবচেয়ে বড় যেটা এখন মনে রাখতে হবে যে সব জায়গাতেই আজকে পরাজিত ফ্যাসিবাদ এই দেশে যে একটা অশান্তি সৃষ্টি করার জন্য, যাতে সামনে নির্বাচনটা না হতে পারে, সেইটার জন্য তারা আদা জল খেয়ে লাগছে। এবং আমরা ধরেই নিতে পারি যে পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে সহায়তা করতেই পারে, কারণ এটা অতীতের ইতিহাস থেকে আমাদের শিখতে হবে এটা, যে আমরা ৭২ থেকে ৭৫ এই দেশটা যখন এই সব শেষ করে দিয়েছিল তারা, তারপরে কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের ফিরে আসার কোনো সুযোগ ছিল না। কাজে আজকে আবার সেই ৯৬ সালে আমরা দেখেছি যে সেই সময় এই পরাজিত ফ্যাসিবাদ আবার কাদের উপরে ভর করে, কাদের সাথে জোট করে রাস্তায় আন্দোলন করে তারা ফিরে আসতে সক্ষম হয়েছিল। আজকেও বলবো আমি যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য নিয়ে আমরা দীর্ঘ ১৭টা বছর লড়াই করেছি, আজকে ৫ই আগস্টের পরে দেখা যাচ্ছে সেই ঐক্যটাকে বিনষ্ট করে একটা দল কিন্তু আজকে শুধু বিএনপিকে টার্গেট করে তারা অনেক কিছু করে যাচ্ছে যাতে একটা নির্বাচনও সুষ্ঠুভাবে না হয় বা বিএনপি ক্ষমতায় যেতে পারে, এই জন্য বিএনপিকে যতটুকু ঘায়েল করা, এটাকে করে বরঞ্চ আমি মনে করি যে তারা পরাজিত ফ্যাসিবাদকে আবার সেই ৯৬-এর মতো ফিরে আনার পথ করে দিচ্ছে কিনা আজকে গণতান্ত্রিক প্রতিটা রাজনৈতিক দলকে, এমনকি যারা করতেছে তাদেরকেও বলবো যে এটা ভেবে দেখা দরকার আছে। আসলে নিশ্চয়ই আমাদের পরবর্তীতে যাতে ভবিষ্যতে আমাদের নির্বাচনটা পেছানোর জন্য যারা আসলে দায়ী বা যারা এসব অস্থিরতার চেষ্টা করছে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদেরকে আসলে প্রশ্ন করা উচিত ভেবেচিন্তে আসলে করছে কিনা। আপনাকে ধন্যবাদ আব্দুল সালাম। এবারে যেতে চাই মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে আবারও আসতে চাই। প্রায় প্রতি বছরই আমরা আসলে পাহাড়ে খুনাখুনি, চাঁদাবাজি কিংবা অপহরণের খবর দেখে আসছি। সবশেষ যে
জেএসএস এর এক প্রতিবেদন বলছে 2024 সালের শুধু 21 জনকে হত্যা ও 200টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। আপনি শান্তি চুক্তি নিয়ে কথা বলছিলেন বিরতির আগে। শান্তি চুক্তির পরও কেন বছরের পর বছর ধরে এই পাহাড়ে লাশ পড়ছে, এই প্রশ্ন আমরা করেছি আপনাকে আগে, কিন্তু সেখানে যদি শান্তি বজায় রাখা যাচ্ছে না কেন, সেটাও আমাদের প্রশ্ন। আর পাহাড়ে যদি সহিংসতা বজায় থাকে, আসলে যদি বজায় থাকলে কাদের লাভ আসলে এর পেছনে? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্নের অবতারণা করা হয়েছে। আমি মনে করি যে এগুলো নিয়ে আমাদের গভীর আলোচনা করা প্রয়োজন এবং আমাদের এখানকার স্থিতিশীলতা এবং রাজনৈতিক সমস্যার সমাধান করতে হলে গোড়ায় যেতে হবে। তার ভেতরে আমি একটা বলেছি যে জাতি গোষ্ঠীর অধিকার বলতে আমরা কি বুঝি, সেটা কি গণতান্ত্রিক ব্যবস্থার অন্তর্ভুক্ত কোনো অধিকার, নাকি ব্যক্তিগতভাবে সকলেই সমান অধিকার সম্পন্ন, আমির আর ফকির সমান অধিকার, ভোট দেয়, টাকা বেশি পায় একজন আরেকজনের চেয়ে, কিন্তু আমির যদি ফকিরের বাড়িঘর কিনে নেয় অন্যায়ভাবে বেআইনিভাবে, তার সেইখানে আইন প্রয়োগ হবে কি হবে না? হবে। কিন্তু এই ব্যক্তিগতভাবে যে সম্পর্কটা গণতন্ত্রের ভেতরে থাকে, জাতিতে জাতিতে সম্পর্ক কি একই মাপকাঠিতে বিচার হবে? তাহলে পরে আমাদের যেতে হয় পাকিস্তানি শাসকরা যে যুক্তি বলেছিল, আমিও পাকিস্তানি তুমিও পাকিস্তানি, এবং তুমি একটু কম হিস্সা কম পেয়েছো, তুমি রাগ করো কেন? আমি তো তোমার ভাই, ভাই ভাই মুসলমান ভাই ভাই, তোমার উপরে একটু করলাম, এটা তো হয় না। আমার জাতীয় সংস্কৃতি, ভাষা, কালচার, আমার স্বাধীন ডেভেলপমেন্টের সুযোগ, সেটার গ্যারান্টি নিশ্চিত করা গণতন্ত্রের একটা অঙ্গ বলে আমি মনে করি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ভারত সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা খুব পরিষ্কার করা দরকার। যারা কথায় কথায় ভারতের কথা বলে, তারা এই কথাটা হিসাবে রাখে না যে ভারত কোনো অখণ্ড সত্তা নয়, ভারতেও শোষক এবং শোষিত আছে আমাদের দেশের মতো। যারা লুটপাট করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী শাসনের সময়, সম্ভবত 43 লক্ষ কোটি টাকা লুটপাটের হিসাব বিনায়ক দেবপ্রিয় ভট্টাচার্যের কমিটি এটা বের করেছে। কল্পনা করতে পারেন? তাহলে পরে ভারতবর্ষে এরকম লুটপাটকারী ধনিক নাই? আদানি, অমুক সমক, নামগুলো আমি উচ্চারণ করতে চাই না, এবং তাদের রক্ষা করতে হলো বিজেপি। আমাদের এখানে মানুষ জামাতে ইসলাম সম্পর্কে আমরা যে আলোচনাগুলো করি, একটা ফোর্স যেটা কোর্ট বলেছে এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী সংগঠন, এবং 71 সালের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ দলিলে রাখা ছিল যে আমরা পাকিস্তানের সেনাবাহিনী, এয়ারফোর্স, অমুক সব সিভিলিয়ান অ্যান্ড প্যারামিলিটারি অক্সিলারি ফোর্স সহ নিঃশর্ত আত্মসমর্পণ করলাম। এই আমি সময় নাই, ওর জন্য যেতে যাচ্ছি না। এখন সেই শক্তি যখন নাকি আমাদের দেশের উপরে করে, আমি সহজে বোঝানোর জন্য বলছি, ভারতের শাসক কারা? বিজেপি। বিজেপি হলো হিন্দু জামাতে ইসলাম, হিন্দু জামাতে ইসলাম, ওরা সাম্প্রদায়িক শক্তি। এবং ভালো করে খোঁজ নিয়ে দেখবেন এই 2 সাম্প্রদায়িক শক্তির ভেতরে মিল আছে। বলে যে তুমি ওখানে একটু সাম্প্রদায়িককে উস্কাও, তাহলে ওইটা দিয়ে আমি ভারতবর্ষে করতে পারবো। অর্থাৎ আপনি ভারতের ইন্ধন নিয়ে বলছিলেন মুজাহিদুল ইসলাম। ওর জন্য না, আমার পয়েন্টটা হলো ভারতের জনগণ, শোষিত জনগণ আর বাংলাদেশের শোষিত জনগণ একসঙ্গে ফাইট করতে হবে 2 দেশেরই শোষকদের বিরুদ্ধে। আপনাকে ধন্যবাদ। এটা একটা থার্ড চ্যানেল অফ ইউনিটি গড়ে তুলতে হবে। আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করছেন খাগড়াছড়ির ঘটনায় ভারত এবং যারা পতিত আওয়ামী লীগ আছে তাদের হাত রয়েছে। পাহাড়ে সহিংসতা হলে সব সরকারের আমলে এমন অভিযোগ আসে বলেও মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। তার মতে পাহাড়ের সহিংসতার জন্য কখনো তদন্ত হয় না, কারণ হিসেবে তিনি বলছেন এর সঙ্গে স্থানীয় নেতারা নাকি জড়িত থাকে। তার মানে কি এই পাহাড়ের সহিংসতার পেছনে শুধু সশস্ত্র সংগঠনগুলোকেই দায়ী করা যায় না, স্থানীয় যারা নেতা আছে তাদেরকেও আমরা দায়ী করতে পারি? আমার প্রশ্ন হলো, স্থানীয় নেতারা যদি জড়িত থাকেন, আসলে তাদের লাভটা কি জড়িত থেকে? এই সহিংসতা তাহলে ঘটছে, অস্থিরতা সৃষ্টি করে তাদের লাভ কি? কারণ তাদের উপরও দায় আসতে পারে। একটা আলোচনা তো আসছে যে এখানে আমরা শুধু জাতিতাত্ত্বিক বিভেদ, ভূখণ্ডগত মানে সমস্যা এটা না, এখানে একটা হিউজ পরিমাণে চাঁদাবাজির ব্যাপারও আছে। আপনি রিপোর্টগুলো দেখলে দেখবেন প্রায় 700 কোটি টাকা পার ইয়ার এখানে এক ধরনের নানা যে গাছ বিক্রি, ফল বিক্রি, নানা ধরনের ইজারা,
অনেকগুলো বিষয় এখানে আছে। আবার পর্যটন কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম কিন্তু একটা পর্যটনের একটা খুবই আকর্ষণীয় জায়গা। তো সেখানে এক ধরনের অর্থনৈতিক ট্রান্সফরমেশন, অর্থনৈতিক ট্রানজ্যাকশান, নানা ধরনের বিষয় আছে। এখন প্রশ্ন হলো যে কিছু হচ্ছে ধরেন আমাদের কি এই ধরনের ধর্ষণের ঘটনা নিয়ে আরও অনেক ঘটনা ঘটে না? এই কিছুদিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো বড় ধরনের মারামারির ঘটনা ঘটেছে। তো প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় বিভেদ, গণ্ডগোল, নানা বিষয় তো দেশের বিভিন্ন জায়গায় হয়, কিন্তু পার্বত্য চট্টগ্রামে বা এগুলোতে যেটা হয় এটা সাথে সাথে ট্রিগার করে এটা এক এক দিকে চলে যায়, আরেক দিকে অগ্রসর হয়। হ্যাঁ, এখন সেলিম ভাই যেটা বলেছেন একটা জায়গা তো সত্য যে একটা রাষ্ট্রের মধ্যে যখন বিভিন্ন ধর্মের লোক থাকে, বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর লোক থাকে, সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি মনে করি যে হিন্দুদের সম্পত্তি আলাদা থাকবে, মুসলমানের সম্পত্তি আলাদা থাকবে, পাহাড়ির সম্পত্তি আলাদা থাকবে, সমতলের সম্পত্তি আলাদা থাকবে, এটা কিন্তু সমাধান না। না, এটা সমাধান না অবশ্যই, কারণ জাতি ধর্ম নির্বিশেষে আমার একটা চাকমা ভাই বা চাকমা বোন বা এসে যদি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে চায়, একটা জমি কিনতে চায়, তার তো সে অধিকার থাকা উচিত, তাই না? তো এই আমার কথা হচ্ছে সমাধানটা কোথায়? সমাধানটা হচ্ছে আমাদের মধ্যে, আমরা যখন শিক্ষা দীক্ষা হবে, আপনি দেখবেন যে আমাদের ইউনিভার্সিটিগুলোতে, আমি চিটাগাং ইউনিভার্সিটির ছাত্র, আমাদের এখানে প্রচুর পরিমাণ উপজাতি ভাই বোনেরা ওরা কিন্তু পড়তো, তাদের জন্য কোটা থাকতো। তা আমরা যারা থাকতাম আমরা চিন্তা করতাম এরা একটু কম মেধাবী, এরা অত বেশি না, এদেরকে কেন ভর্তি করানো হয়? পরে আমরা দেখলাম যে এই যে ইউনিভার্সিটি মানে কি একটা ইউনিভার্সাল কমিউনিকেশন হবে। যখন আমরা তাদের সাথে মিশেছি, বন্ধুত্ব হয়েছে, একে অপরের বাড়িতে বেড়াতে গিয়েছি, অসাধারণ একটা দোতনা তৈরি হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে আরে আমি যদি ওই পাহাড়ে বসে ওর উঠানে বসে না খেতাম, ও যদি আমার এখানে এসে মাছ ধরতে বেড়াতে না আসতো আমার বাড়িতে, তাহলে বুঝতাম না কত ভালো মানুষ তারা, বা তারাও বুঝতো না আমাদের মধ্যে কত ভালোবাসা আছে। এটার জন্য আমি বলি তানিয়া, এটার জন্য প্রধান কাজ হচ্ছে আমাদের এই বিভেদটা দূর করতে হবে। বিভেদটা অবশ্যই দূর করতে হবে, তাছাড়া আসলে আমরা বাঙালি হিসেবেও ব্যর্থ হব। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আমরা আবারও চলে যাচ্ছি আলোচনায়। ফিরতে চাই আপনার কাছে মুজিবুর রহমান মঞ্জু। বিরতির আগে আপনি বলছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালির আসলে একসাথে বসবাস করতে হলে বিভেদটা দূর করতে হয়, এই বিষয়গুলো নিয়েও বলছিলেন। আমি যদি ওই সহিংসতায় আবার ফিরে যাই, সাম্প্রতিক যে সহিংসতাকে দেখিয়ে আপনি কি মনে করেন অতীতে যে নীতিগুলো ছিল সেগুলো কি যথেষ্ট, নাকি নতুন কোনো নীতি দরকার যেটা আসলে বাস্তবায়ন করলে এই ধরনের সহিংসতা আরও কমে আসবে? না, কিছু কিছু মৌলিক প্রশ্নের সমাধান হতে হবে। যেমন ধরেন আমরা সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করেছি, সেনাবাহিনী প্রত্যাহারের পরে আমাদের কী লাভ হয়েছে? ধরেন এই যে এখন অনেকগুলো সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছে, অস্ত্র হচ্ছে নানা ধরনের, এখন দেখবেন তাদের মধ্যে মুক্তিপণ, তারপরে ছিনতাই, তারপরে আপনার ধরে নিয়ে যাচ্ছে এক গ্রুপ আরেক গ্রুপকে মারছে। তাহলে তো এটা তো আমরা বন্ধ করতে পারিনি, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে যে কোনো একটা ছোটো ঘটনা ঘটলেই সেটাকে একটা কঠিন রূপে পাহাড়ি বাঙালি আকারে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি তো আপনাকে একটা উদাহরণ দিয়েই বললাম যে পাহাড়ি হলে সেটা এত ট্রিগার করছে না, বা বাঙালি হলে এটা ট্রিগার করছে না, যখন এটা পাহাড়ি বাঙালি হচ্ছে তখন এটা ট্রিগার করছে কেন? তো এই জায়গাগুলোকে আমাদেরকে গভীরভাবে বিশ্লেষণ করে, যেমন সেখানে পার্বত্য মানে আঞ্চলিক পরিষদ করা হয়েছে, সেখানে নানা ধরনের প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছে, এগুলোর যে প্রভাব নাই তা না, কিছু না কিছু তো পরিবর্তন হয়েছেই। সুতরাং এইটাকে আমি যেটা মনে করি, শিক্ষার হারটা যখন বাড়বে, কমিউনিকেশন যখন খুবই ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, আমাদের টেকনোলজি যত পৌঁছাবে, পাশাপাশি সেখানে কিন্তু আধুনিকায়নও করতে হবে। সেখানে ধরেন আপনার এই যে সিসিটিভির আওতায় আনা, তারপরে প্রশাসনিক ব্যবস্থাকে আরো সুদৃঢ় করা, এগুলো করলে হবে কি? আসলে মুজিবুর রহমান মঞ্জু, আপনি এটাই বলতে যাচ্ছেন প্রশাসনিক ব্যবস্থাকে আরো সচল করলে, আরো সুদৃঢ় করলে আমরা আসলে আমরা সকল ধর্মের মানুষের একটা জায়গাতে ঐক্য থাকতে হবে। আমার লাল সবুজের পতাকার ঐক্য আসলে দরকার। মুজিবুর রহমান মঞ্জু, আপনার মতামত পরিষ্কার আমাদের কাছে। এবারে যেতে চাই মুজাহিদুল ইসলাম সেলিম আপনার কাছে। আপনাকে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এখন তো দুর্গাপূজা চলছে, মহাসপ্তমী আজ, বলেছেন সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তা রক্ষার্থে, একটি মহল উৎসব ব্যাহত করার চেষ্টা করছে। এই সময়ে এসে বিরোধী রাজনীতির ভাষা ও সরকারের যে দায়িত্ব, এই দুটোকে কিভাবে সমন্বয় করা উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, কতগুলো মৌলিক ভুল করা হচ্ছে বলে মনে হয়। এই সরকার কোনো বিপ্লবী সরকার না, এই সরকার কোনো রেগুলার সরকার না, এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট। একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাওয়া উচিত। আমি এইটাই সুপারিশ করেছিলাম, এইটা আপনার ফান্ডামেন্টাল কাজ, এই ম্যান্ডেটের বাইরে দিয়ে না। এবং শাহাবুদ্দিন সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকার হলেন, 3 মাসের ভিতরে ইলেকশন দিয়ে দিলেন।
এবং আপনার এই দায়িত্বটা ঠিকমতো পালন করুন। 3 মাসের জায়গায় 6 মাস, 6 মাসের জায়গায় 9 মাস, কিন্তু একের পর এক অনিশ্চয়তার ভিতরে ফেলে দিচ্ছে। এইটা ঠিক হয়নি। যে ইস্যুগুলো আমাদের কাছে আসছে, বারবার কতগুলো অজুহাত তৈরি করা হয় এবং অজুহাত তৈরি করে এইটা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করা হয়। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনও কতগুলো কিন্তু দার্শনিক যুক্তি দাঁড় করিয়েছিল। আমাদেরকে মৌলিক জায়গায় যেতে হবে। ইউনিটি অ্যান্ড ইউনিফর্মিটি এক জিনিস না। জি। সেকেন্ড হলো আমাদের বুঝতে হবে আমাদের দেশের যদি ভালো করে স্টাডি করি, লোকে বলে ক্ষমতায় যেতে হলে অ্যান্টি ইন্ডিয়ান হতে হবে, ক্ষমতায় থাকতে হলে প্রো ইন্ডিয়ান হতে হবে। ভালো করে খোঁজ করে দেখেন এই অ্যানালিসিস, এবং সেইটা কিন্তু ভেতরে ভেতরে হিডেন এজেন্ডা নিয়ে দলগুলো মুভ করছে। আমাদের মধ্যে ঐক্য থাকাটাও আসলে জরুরি, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকা জরুরি। এই সবটাকে ধন্যবাদ আপনাকে মুজাহিদুল ইসলাম সেলিম। এবারে যেতে চাই আব্দুল সালাম আপনার কাছে। খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছে প্রশ্ন করতে চাই যে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পাহাড় থেকে গুলি চালানো এবং বাইরের দেশ থেকে অস্ত্র আসার যে বিষয়টি উনি তুলে ধরেছেন, যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সীমান্ত নিরাপত্তা রক্ষার্থে বা এই অস্ত্র প্রবাহ রোধে কি নতুন কোনো পদক্ষেপ নেবে কিনা, যদি সংক্ষিপ্ত আকারে আপনি বলতেন। এটা তো পরিষ্কার যে আমার সীমান্ত তো আমাকে রক্ষা করতে হবে। আমার সেনাবাহিনী কিসের জন্য আছে, আমার বিজেপি কেন আছে, তাই না? তা আমার এটা স্বাধীন দেশ, এবং সেটার জন্য স্বাভাবিকভাবে আজকে প্রতিবেশী রাষ্ট্র যারা আছে তাদের কাছে আমাদের অনেক থাকতে পারে, কিন্তু তারপর একটা স্বাধীন দেশ হিসাবে বেঁচে থাকার জন্য প্রতিবেশী তার পাল্টানো যাবে না। কিন্তু তাদের সাথে অর্থাৎ মানে আমরা যে একই সমান সেই বিষয়টা রাখতে হবে, অন্তত মর্যাদার দিক দিয়ে সেটা রাখতে হবে। সেটার জন্য যেটা আমি মনে করি যে এই মুহূর্তে যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দরকার, একটা নির্বাচিত সরকার দরকার, একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার, যে এই কথাগুলো জোরালোভাবে বলতে পারবে। কারণ এটা তো বললামই, আমি প্রথমে যেটা বলছি যে এই সরকার তো সেগুলো জোরালোভাবে বলতে পারছে না। আপনারা তো 31 দফা দিয়েছেন। আমি জানতে চাচ্ছি এই যে বাইরে থেকে অস্ত্র প্রবাহ কোনোভাবে রোধ করা যাচ্ছে না, এই রোধে কি ভিন্ন কোনো পদক্ষেপ আছে? না, ভিন্ন পদ একটাই যে আমার সীমান্তকে একেবারে সিল করতে হবে, সীমান্তকে রক্ষা করতে হবে। সেখানে আমার গার্ড, আমার সেনাবাহিনী যারা আছে তাদেরকে ডিপুট করতে হবে, এবং কোনো অবস্থাতেই পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী উইথড্র করা যাবে না। কারণ ওই অঞ্চলটা পাহাড়ি অঞ্চল, আর স্বাভাবিকভাবে ওই জায়গায় যোগাযোগ ব্যবস্থাটা এখন পর্যন্ত সেরকম হয় নাই। যোগাযোগ ব্যবস্থাটা যত আরও বাড়া যায়, কমিউনিকেশন বাড়ানো যায়, আধুনিকায়ন করা যায়, সেটার জন্য চেষ্টা করতে হবে। পাশাপাশি বর্ডার সিল করতে হবে। আর আরেকটা যেহেতু যেটা শুধু ইন্ডিয়ান, আমরা জানি যে আজকে রোহিঙ্গাদের একটা প্রবলেম আমাদের এখানে আছে, এবং এইটা দিয়ে আমাদের নেশা, মাদক, এই সমস্ত যেগুলো বর্ডার দিয়ে আসে আমাদের সীমান্ত অঞ্চলের অনেকগুলো মাইল জুড়ে দেখবেন যে আজকে মাদকের ছড়াছড়ি। এই মাদকটা কিন্তু ভারত থেকেও আসে, আজকে সেই ইসে থেকেও আসে। তো এইগুলোকে যদি আমার রোধ করতে হয়, আমার যুব সমাজকেও যদি ঠিক রাখতে হয়, সব কিছু মিলে আমার সীমান্তটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে। আব্দুল সালাম, আপনার বক্তব্য পরিষ্কার। আসলে সীমান্ত এলাকায় আধুনিকায়ন প্রয়োজন, সেই সাথে যোগাযোগ ব্যবস্থাও সচল রাখা দরকার, তাহলেই আসলে পাহাড়ি অস্থিরতা কমবে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।